আচ্ছা, আমাদের ম্যাগনেটিক ফিল্ডের পরীক্ষা হয়েছে। তো মোটামুটি সবাই পরীক্ষা দিয়েছে, কারোর ভালো কারো খারাপ, সবাই পরীক্ষা দেয়নি এটাও ঠিক। আর যারা ফোন করেছিল গার্জেন আমাকে, তাদের খাতাগুলো নিজের লেখা, বুঝতে পারলাম, বই দেখে বা কোনোভাবে লেখা নয়। যারা পরীক্ষা দেয়নি, যারা এখনও ঠিক করেছে যে দেবো না পরীক্ষা বাড়ির সামনে, তারা প্রিপারেশান নিতে শুরু করে দিক, কারণ ফাইনাল পরীক্ষা হবারই চান্স। মাধ্যমিক যদি হয় তাহলে উচ্চ মাধ্যমিকও হবে, এরকমই ধরে নেওয়া যেতে পারে। বেশ, আজকে যেটা করব আমরা সেটা হচ্ছে অপটিক্সের প্রথম দিকটা, মানে রে অপটিক্স যেটা বলা হয়। তো সেই রে অপটিক্স থেকে কিছু প্রবলেম করব আমরা, কারণ নেক্সট পরীক্ষা আমাদের রে অপটিক্স হবে। তারপরে আমাদের নেক্সট আর একটা পরীক্ষা নেবো, সেটাতে জিওমেট্রিক অপটিক্স, যেটা মানে হাইগেন্স প্রিন্সিপাল থেকে ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, অন্যান্য জায়গাগুলো থেকে পরীক্ষা হবে। আর আজকে জিও নেটওয়ার্ক প্রচণ্ড ডিস্টার্ব করছে কদিন থেকে, তো মাঝে মাঝে ভিডিও ডিস্টার্বিং হতে পারে। আমার কথাটা যেন একটু শোনা হয়, তাহলে অসুবিধা হবে না আশা করি। কারণ কালকে প্রায় বললাম আমি 6 থেকে 7 বার কেটে গিয়েছে কল ফার্স্ট ইয়ারকে পড়াতে গিয়ে, তো একটু ডিস্টার্ব হচ্ছে, ওই জন্যই একদম সকালে বসেছি। বেশ, তো আমরা বিভিন্ন রকম অঙ্ক করব। কালকে হোয়াটসঅ্যাপে 2-1টা অঙ্ক এসেছিলো, সেগুলোও করব। তো প্রথম হচ্ছে আমাদের আলোর রিফ্লেকশন অ্যান্ড রিফ্রাকশন। তো আমরা পড়েছি যে আলোর রিফ্লেকশন বা রিফ্রাকশন যে বেসিক জিনিসগুলো, সেগুলো সব জানি আমরা। এখানে স্নেলের সূত্র, প্রতিফলনের সূত্র যেগুলো আছে সেগুলো সব জানি। সেই সব জিনিস নিয়ে বা খুব বেশি আগেকার সেই ফিজিক্যাল কনসেপ্ট একটার পর একটা, সেগুলো নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না। কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করবো আজকে, ঠিক আছে? বেশ, তো প্রথমে একটা প্রবলেম এখানে দেওয়া আছে, বলেছে যে 1 মিটার বক্রতা ব্যাসার্ধের একটা অবতল দর্পণকে, কোশ্চেন, আচ্ছা 1 নম্বর কোশ্চেন বলছে 1 মিটার বক্রতা ব্যাসার্ধ, মানে আর ইকুয়াল টু 1 মিটার, আমি শর্ট হ্যান্ড ইউজ করছি, হ্যাঁ। 1 মিটার বক্রতা ব্যাসার্ধের একটি অবতল দর্পণকে, মানে কনকেভ লেন্স, একটি অবতল দর্পণকে জলের চৌবাচ্চার তলদেশে বসানো হলো। তার মানে এরকম, এটা সাপোজ জলের চৌবাচ্চা, এরকম জল আছে, এটাকে জলের তলদেশে বসানো হলো এইভাবে, ঠিক আছে? চৌবাচ্চায় বসানো হলো। তারপরে কি বলেছে, সূর্য যখন ঠিক মাথার ওপরে, তখন দর্পণটি তার প্রতিবিম্ব গঠন করে। সূর্য মাথার ওপরে এরকম, তার মানে প্যারালাল রশ্মি আসছে এখান থেকে। তো সূর্য আসছে, রশ্মি এইভাবে আসছে, এসে বিভিন্নভাবে প্রতিবিম্ব তৈরি করেছে। বলছে জলের গভীরতা, এবার প্রশ্ন শুরু হচ্ছে। বলছে জলের গভীরতা 1 নম্বর 80 সেন্টিমিটার, 2 নম্বর 40 সেন্টিমিটার। 80 সেমি, 40 সেমি হলে উভয় ক্ষেত্রে দর্পণ থেকে উক্ত প্রতিবিম্বের দূরত্ব কত? উভয় ক্ষেত্রে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? এইটা প্রশ্ন দেওয়া আছে। বেশ, তো এটা একটা কনকেভ লেন্স বলেছে, তার বক্রতা ব্যাসার্ধ হচ্ছে, রেডিয়াস অফ কার্ভেচার যেটা, সেটা 1 মিটার। তাহলে এখান থেকে আমরা তার ফোকাসটা বের করে নিতে পারি। তাহলে যদি এটা আমার চৌবাচ্চা হয় এরকম, তাতে সম্পূর্ণ জল ভরা আছে, এর বক্রতা ব্যাসার্ধ আসতো, তাহলে ফোকাস হচ্ছে r/2 সেন্টিমিটার, তার মানে 100 সেমি বাই 2, 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। আর জলের গভীরতা কত? 80 সেমি। তাহলে প্রথম ক্ষেত্রে যেটা কেস 1, সেটা হচ্ছে, এটা যদি দর্পণ হয় আমার, তাহলে এই যে হাইটটা, এটা যদি 80 সেন্টিমিটার হয়, জলের গভীরতা যেটা, এটা 80 সেমি যদি হয়, তাহলে এর যে বক্রতা ব্যাসার্ধ যেটা, এটা বক্রতা ব্যাসার্ধটা 100, হ্যাঁ, তার 50%, মানে এতটা, মোটামুটি এইখানে, এটা রাফ আইডিয়া কিন্তু, হ্যাঁ, নট ইন স্কেল। এইটা হচ্ছে তোমার 50, এটা ফোকাস, এটা 50 সেন্টিমিটার, এটা 80, এটা বক্রতা ব্যাসার্ধ 50 সেন্টিমিটার। এইবার বলেছে প্রতিবিম্ব, উভয় ক্ষেত্রে দর্পণ থেকে প্রতিবিম্ব দূরত্ব কত? তাহলে যদি সূর্য যদি এখানে থাকে, তাহলে এই প্যারালাল রশ্মি আসছে এখান থেকে এরকম করে, এখান থেকেও প্যারালাল রশ্মি আসছে এরকম। আর যদি প্যারালাল রশ্মি আসে, তাহলে তারা কোথায় মিলিত হবে?
এখানে লম্বভাবে আপতন হবে জলের মধ্যে, আর লম্বভাবে আপতন হলে তারা লম্বভাবেই বেরিয়ে যাবে। এখানেও লম্বভাবে আপতন হচ্ছে, সমস্ত রশ্মি লম্বভাবে আসছে, তাহলে নর্মাল ইনসিডেন্সে তারা লম্বভাবেই বেরিয়ে যায়। তাহলে এখানে কিন্তু আর লম্ব আপতন হচ্ছে না মিরারে, এখানে লম্ব আপতন হচ্ছে জলে, কিন্তু এখানে লম্ব আপতন হচ্ছে না। তাহলে এখানে যেমন কোণে আসবে, এখানে ওই কার্ভেচার দিয়ে সমান কোণ করে বার করে দিতে হবে। তো তারা মিলিত হবে কোথায়? ফোকাসে, কারণ সমান্তরাল রশ্মিগুচ্ছ ফোকাসে মিলিত হচ্ছে। তাহলে এইটাই প্রতিবিম্ব, ফোকাসটাই প্রতিবিম্ব, 50 সেন্টিমিটার দূরত্বেই প্রতিবিম্ব তৈরি হবে। তো প্রথম ক্ষেত্রে 80 সেমি যখন জলের গভীরতা, তখন 50 সেন্টিমিটারটা উত্তর, এটা হচ্ছে প্রতিবিম্ব ভি। এবার যদি আমাকে দ্বিতীয় কেসটা বলছে যদি জলের গভীরতা 40 সেমি হয়, 80 থেকে কমে যদি 40 করে দেওয়া হয়, এটা 40 সেন্টিমিটার করে দেওয়া হয়, মানে জল কমিয়ে দেওয়া হয়, এখান থেকে জল বের করে দেওয়া হয়, তাহলে এত দূর পর্যন্ত তোমার জল থাকবে, এইটা জল থাকবে না, এত দূর পর্যন্ত জল থাকবে। তাহলে দেখতে পাচ্ছ যে রশ্মিটা যখন ফেরত যাচ্ছে, তখন 50 সেন্টিমিটারের প্রতিবিম্ব তৈরি করার সময় তাকে আবার জল বেরিয়ে যেতে হচ্ছে, এবং সেটা নর্মাল ইনসিডেন্স নয়, সেটা একটু তির্যকভাবে এসে পড়ছে, তার মানে এই জায়গায় প্রতিসরণ হবার কথা। তাহলে দ্বিতীয় ছবিটা কেমন হবে? এটা যদি জলের লেভেল হয়, এটা এই হাইটটা সাপোজ এটা জলের নিচে, এইটা তোমার দর্পণ রাখা আছে, এইটা হচ্ছে তোমার আরেকটু নিচে করে দেওয়া ভালো, এইটা তোমার এই যে 50 সেন্টিমিটার, এটা ফোকাস, এটা হচ্ছে ফোকাস 50 সেন্টিমিটার। আর জলতল কত দূর আছে? আর একটু বড় করে দিলাম, জলতল আছে 40 সেমি পর্যন্ত, মানে সাপোজ এতটা জল আছে, এইটা 40। তাহলে যে রশ্মিটা আসছিল এখানে, নর্মাল ইনসিডেন্ট যেটা হচ্ছে এখানে, এই জায়গা থেকে ফেরত দিয়ে যখন ফোকাসে মিলিত হওয়ার চেষ্টা করবে, তখন আবার তাকে জল পেরিয়ে যেতে হচ্ছে, মানে জল সারফেস থেকে বায়ু সারফেসে তাকে যেতে হচ্ছে আবার। তাহলে এই জায়গায় লম্ব টানো, আর অভিলম্ব থেকে দূরে সরে যাওয়ার কথা, কারণ ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, তাহলে একটু ফোকাসের কাছে চলে আসবে, এইখানে চলে আসবে। ফোকাসে যাওয়ার কথা ছিল, সূর্য পুরোটাই যদি জল থাকতো তাহলে একটাই হোমোজিনিয়াস মিডিয়াম, তাহলে এখানে প্রতিবিম্ব তৈরি করতো, একটু নিচে সরে যাবে। সিমিলারলি এই দিক থেকে যেটা আসবে সেটা একটু নিচে সরে যাবে, ঠিক আছে? তাহলে এইটা তোমার ফোকাস এফ, এইটা, আর এইটা তোমার ফাইনাল ইমেজ যেটা পি বলেছি আমি, হ্যাঁ। এবার জলতল থেকে এই যে ডিস্টেন্সটা কত, ফোকাসটা 50, এটা একটা কিছু নাম দিয়ে দাও, ও সাপোজ কিছু একটা এইটা যদি নাম দিই আমি ও, তাহলে এটা যদি নাম দিই, তাহলে এটা ও এফ, যেটা ও এফ সেটা হচ্ছে তোমার 50 সেন্টিমিটার। আর ও পি যেটা, সেটা জানি না, ও পিটা আমরা জানি না। তাহলে কি করে বের করব? জলতলের ওপরের যতটা বিন্দু, সেই দূরত্বটা কত? এটা 40 সেন্টিমিটার, এইটা হচ্ছে 50 মাইনাস 40, এইটুকু দূরত্ব, এটা হচ্ছে 50 মাইনাস 40, তার মানে 10 সেন্টিমিটার। এটা 10 সেন্টিমিটার, আর তার নিচে যেটা, এটা অ্যাকচুয়াল প্রতিবিম্ব হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, তার নিচে নেমে গিয়েছে, এইটা কত? এইটা বের করতে হবে আমাকে, ঠিক আছে? তারপরে যোগ করে দেবো এটা, তাহলে 50 যোগ করে দেবো, নিচেটা 40 যোগ করে দেবো, তাহলে বাকিটা পেয়ে যাবো। তাহলে এখানে একটা ফর্মুলা আমরা জানি যে যেটা বড়, যেটা ছোট, বড় বাই ছোট সমান মিউ, প্রকৃত বাই আপাত সমান মিউ, এরকম সম্পর্ক পেয়েছি, বা আপাত বাই প্রকৃত সমান মিউ। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, দুটো ক্ষেত্রে, নিচে থেকে দেখলে একরকম হয়, ওপর থেকে দেখলে একরকম হয়। তো যদি গণ্ডগোল লেগে যায়, তাহলে তুমি জেনে রাখবে মিউ এর মান সবসময় একের চেয়ে বেশি, তাহলে বড়টা বাই ছোটোটা সমান মিউ হবে, এটা অবভিয়াস একদম। তাহলে মিউ, যেটা মিউ অফ ওয়াটার ইকুয়াল টু এইটা, মানে 10 বড়টা বাই এটা কিছু একটা নাম দিয়ে দিলাম, এই ডিস্টেন্সটা সাপোজ এটা কিউ, এই জলতলের বিন্দুটা কিউ, তো সেটা পি কিউ, এটা হচ্ছে মিউ। তাহলে পি কিউ কত? 10 বাই মিউ, মানে 4/3 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে হচ্ছে 7.30 বাই 4, মানে 4 সাথে 28, 7.5 সেন্টিমিটার, এটা হচ্ছে পি কিউ। তাহলে মিরাটের যেটা মেরু, সেখান থেকে কত দূরত্ব? এটা তো 40 সেমি জলের ইয়েটা, আর তারপরে উপরে 7.5, তার মানে যেটা অ্যান্সার ভি, যেটা অ্যাকচুয়াল ভি, সেটা হচ্ছে 7.5 প্লাস 40 সেন্টিমিটার, তার মানে 47.5, 47.5 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম আমরা? দ্বিতীয় ক্ষেত্রে মনে রাখতে হবে যে রশ্মিটা যখন ফেরত যাচ্ছে,
তখন দেখতে হবে জলকে আবার সে অতিক্রম করছে কিনা, সেটা দেখতে হবে। যদি আবার অতিক্রম করে যায়, আবার প্রতিসরণের সূত্র, স্নেলের সূত্র বা যেটা আমার দরকার, সেখানে প্রকৃত বায়ু আপাত সমান মিউ বা আপাত বায়ু প্রকৃত সমান মিউ, সেগুলো কাজে লাগিয়ে বের করতে হবে। ব্যাস, নেক্সট অঙ্ক একটা। ব্যাস, এই অঙ্কটা কালকে হোয়াটসঅ্যাপে এসেছিল। একটা প্রিজম কোশ্চেন বলেছে, একটা সমকোণী প্রিজম এরকম, এর এই কোণটা 90 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, আর এইটা 30 ডিগ্রি, এরকম একটা প্রিজম দেওয়া আছে। এবার কোশ্চেনে কি বলেছে, এটা একটা 90 ডিগ্রি দুটো অ্যাডজাস্টেন্ট বাহু, একটা এইটা আর একটা এইটা, 90 ডিগ্রির গায়ে লেগে আছে যে দুটো বাহু, আর 90 ডিগ্রি পারপেন্ডিকুলার মানে মুখোমুখি যেটা, সেটা হচ্ছে অতিভুজটা। তো একটা রশ্মি যদি এই দিক বরাবর ফেলা হয় এই বাহু অনুসারে, সাপোজ নাম দিয়ে দাও, এটা এ, এটা বি, এটা সি। তো কোনো রশ্মিকে যদি এই দিক বরাবর লম্বভাবে ফেলা হয়, তাহলে বলা হচ্ছে এসি তলে সেটি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত হয়ে ফেরত আসছে। কিন্তু যদি বিসি বাহুর লম্বভাবে ফেলা হয়, তাহলে সেটা ওই দিকে বেরিয়ে যাচ্ছে। এটা কোশ্চেন। আমার কোশ্চেনটা হোয়াটসঅ্যাপে আছে, সুতরাং আমি বলতে পারছি না, গ্রুপে কাল পোস্ট হয়েছিল, দেখে নেবে একটু ইংলিশে। তো যেটা কোশ্চেন আবার বলে দিই, এইটা হচ্ছে লম্বভাবে যখন এসে পড়ছে এইভাবে, এই বাহুতে যখন এসে পড়ছে, তখন এই জায়গায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে এই জায়গায়। তাহলে এই জায়গায় এটা লম্ব এরকম, এই তলের সাথে এটা অভিলম্ব, আর এই জায়গায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে মানে ফেরত আসছে ওই দিক বরাবরই। তো সাপোজ এটা এই দিক বরাবর কোনোভাবে ফেরত আসছে, কীভাবে ফেরত যাবে সেটা তোমাকে বলেনি। কিন্তু এই কোণটা সমান এই কোণটা, এটা তুমি জানো, আপতন কোণ এটা যায় এটা যায়। কোণগুলো একটু দেখে নাও। এটা ফার্স্ট কেস 1, এটা কেস 1, যখন এবি এর তলে লম্ব আপতন হয়, তখন এসি তলে টিআইআর হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। এটা হচ্ছে ফার্স্ট কেস, 1 নম্বর। আর কেস 2 কি? কেস 2 বলছে যখন বিসি তলে আপতিত হয়, বিসি তলে লম্ব আপতন হয়, তখন এসি তল থেকে নির্গত হয়, মানে টিআইআর হয় না, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় না। দিয়ে বলেছে মিউ এর মান কী হবে, মিউ এর যে ভ্যালু সেটা কী বের করতে বলেছে, এরকম সেটা প্রশ্ন ছিল। তো এটা যদি 60 ডিগ্রি হয়, এখানে যদি লম্ব আপতন হয়, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত? 30 ডিগ্রি। 90 90 180, এটা 90, এটা 60, তাহলে এটা 30। আর এটা যদি 30 হয়, আর এই তলে এইটা অভিলম্ব, তাহলে এইটা পড়ে রইবে 60, এটা 30 হলে এটা 60, তাহলে এটা হচ্ছে 60। এটা যদি 60 হয়, তাহলে বুঝতেই পারছি এটা যে সংকটকোণা থেকে অনেকটাই বেশি। জেনারেলি সংকটকোণের মান 48 থেকে 50, এরকম 1.5 যদি হয়, এই রেঞ্জের মতো থাকে আর কি, 45 47 এরকম। তো 60 ডিগ্রি মানে মোটামুটি ভালোই, সংকটকোণের থেকে অনেকটাই বেশি, তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবারই চান্স। এটা যদি 60 হয়, এটাও 60 হবে, কারণ প্রতিফলনের সূত্র মেনে চলবে। এটা 60 হলে এটা 60 ফেরত আসবে। এটা যদি 60 হয়, এই গোটাটা 90 ডিগ্রি, তাহলে এটা 30, এটা 30, তাহলে এটা কত সেটাও পেয়ে যাবো। এইটা 30 মানে 60, এটা তাহলে 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। তো সমস্ত কোণই আমরা বের করে নিতে পারি এইভাবে। যাই হোক, তো আমার যেটা দরকার সেটা হচ্ছে এই বিন্দুতে স্নেলের সূত্র কাজে লাগাবো আমরা। এই জায়গাতে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে, তাহলে আমরা লিমিটিং কেস নেবো। এখানে সাপোজ এটা মিউ, কাচের যেটা বা প্রিজমের যেটা, সেটা হচ্ছে মিউ সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু, যদি তল ঘেঁষে যায় তাহলে এটা বাইরে ওয়াটার আছে। ও আচ্ছা, আরও একটা কোশ্চেন ছিল, এটাকে পুরোটা জলে নিমজ্জিত করা হয়েছে এরকম, এটা এরকম জল দেওয়া আছে এটা, তাহলে এটা জলের হচ্ছে 4/3 মিউ, তাহলে এটা কত হবে? 4/3 সাইন 90 ডিগ্রি এরকম। তাহলে মিউ সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু 4/3 তল ঘেঁষে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন লিমিটিং কেস যেটা নিয়ে আমরা সংকট কোণ, সেটা বলা হচ্ছে 4/3 সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে মিউ বের করা, মিউ প্রিজমের মিউ সেটা হচ্ছে এখান থেকে 4/3, আর এইটা হচ্ছে √3/2, তো ওপরে চলে যাবে 2 আর নিচে চলে আসবে √3, তার মানে 8/3√3, ঠিক আছে, 8/3√3। তো ক্যালকুলেশন করবে, এটা মিউ এর একটা ভ্যালু,
তারপরে যেটা প্রথম কেস, যেটা এটা কেস 1 ছিল, এটা দ্বিতীয় কেস কী ছিল? দ্বিতীয় এটা দেখবে সামথিং 2 পয়েন্ট বোধহয় 1.43 এরকম কিছু একটা এসেছিলো বোধহয়, 1.666 এরকম কিছু একটা, চেক ভ্যালুটা চেক করে নেবে, অ্যান্সার মিলিয়ে নেবে। তারপরে এটা যেটা ছিল 2 নম্বর কেস, যেটা সেটা রশ্মিটাকে এই দিক বরাবর লম্বভাবে ফেলা হয়েছে, আর এরকম 120 ডিগ্রি নয়, এরকম লম্বভাবে ফেলা হয়েছে এখানে। তাহলে কী রকম হয়েছে? তাহলে সাপোজ ছবিটা মুছে দিচ্ছি আমি, এই ছবিটাই অন্যভাবে দেখাতে হবে। এখানে রশ্মি লম্বভাবে এসে পড়ছে এই জায়গায়, এটা 90 ডিগ্রি, এই জায়গায় অভিলম্ব টানো, এটা 30 ডিগ্রি আগের মতনই ছিল, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত? 60 ডিগ্রি। এটা 30 ফিক্সড, এটা 90 ইট ইজ ফিক্সড, তাহলে এটা 60 ডিগ্রি। আর এটা যদি 60 হয় তাহলে অভিলম্বের সাথে কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অভিলম্বের সাথে 30 ডিগ্রি কোনো রশ্মি আপতিত হচ্ছে এই তলে, তাহলে বোঝাই যাচ্ছে সংকট কোণ থেকে অনেকটাই কম এটা, তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার চান্স নেই। প্রশ্ন তো বলেই দিয়েছে, বলেছে এই জায়গায় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় না, হলে এইদিকে ফেরত আসতো, তো ওইদিকে বেরিয়ে যাবে, এটা ওইদিকে বেরিয়ে গিয়েছে। তো সাপোজ বেরিয়ে গিয়েছে এদিকে, এটা অভিলম্ব, যদি এটা লঘু মাধ্যম হয়, এটা যদি ঘন হয়, এটা লঘু হয়, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, ঠিক আছে? এটা যদি ঘন হয়, এটা যদি লঘু হয়, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আর যদি এটা লঘু হয়, এটা ঘন হয়, তাহলে অভিলম্ব এই দিক বরাবর কাছে আসবে। তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় না, মানে হতে হয় না, এইরকম কিছু একটা কেস। তার মানে এটা তল ঘেঁষে গেলাম, এইটাই লিমিটিং কেস ধরে নেবো আমরা। মানে এই যে রশ্মিটা যাচ্ছে, এইটাকে জাস্ট আমরা নির্গত হয়েছে, কোনো রকমের নির্গত হয়েছে, এটা জাস্ট কেস। হ্যাঁ, মানে খুব আরামসে নির্গত হয়েছে, সেই কেস ধরবো না আমরা, কোনো রকমের নির্গত হয়েছে, তবেই আমরা এটাকে এই দিক বরাবর ধরে এটা 90 ডিগ্রি ধরে ক্যালকুলেশন এগোতে পারি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে স্নেলের সূত্র কাজে লাগাও আবার, মিউ সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 4/3 সাইন 90 মানে 1। এখান থেকে মিউর মান বের করো, এটা সাইন 30 মানে হাফ, তাহলে মিউ ইকুয়াল টু 4 × 2/3, তার মানে 8/3, তার মানে 3 × 6 মানে 2 পয়েন্ট সামথিং হবে, এটা 1.5 টাইপ 66 এরকম কিছু একটা হবে, আর এটা 2.6, তারপরে 3 6 8 2.66 এরকম কিছু একটা হবে। সেইগুলো হচ্ছে লিমিটিং কেস, এইগুলো হচ্ছে লিমিটিং কেস। এবার কোশ্চেনটা ভালো করে পড়ে দেখবে যে এরকম কেসে কী হতে পারে। তো মিউর মান যদি এর থেকে আরও বেশি করে দিই আমি এখানে, এটা প্রিজমের মিউ, যদি মিউর মান আরও মানে আরও লিমিটিং কেস এটা, ঠিক আছে? কী কোশ্চেনটা ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, এখানে কোশ্চেনটা লেখা নেই। মিউর রেঞ্জ বের করতে বলেছিল বোধহয় যতদূর সম্ভব, তাহলে 2.6 থেকে 1.66 এরকম একটা কিছু একটা হবে, ঠিক আছে? বেশ, নেক্সট যেটা স্নেলের সূত্র থেকে এগোবো আমরা, তার আগে আর একটা প্রবলেম এখানে করাই। আচ্ছা, এখানে একটা প্রবলেম দিয়েছে, বলেছে 1.5 প্রতিসরাঙ্কের 1.5 প্রতিসরাঙ্কের 20 সেমি ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্সের সামনে, তাহলে f ইকুয়াল টু 20 সেন্টিমিটার অ্যান্ড কনভেক্স লেন্স এর সামনে 10 সেমি দূরত্বে বস্তু রাখা আছে, এর সামনে 10 সেমি দূরে বস্তু আছে। লেন্সের পিছন তলে রূপোর প্রলেপ দেওয়া থাকলে, লেন্সের পেছন তলে রূপোর প্রলেপ দেওয়া থাকলে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। আর বলেছে ধরো লেন্সের পিছন তলের বক্রতা ব্যাসার্ধ যেটা, সেটা হচ্ছে 22 সেন্টিমিটার। আরে লেন্সের পিছন তলের
আর ইকুয়াল টু 22 সেন্টিমিটার। দিস আর দ্য ডেটা। তো ছবি আঁকতে হবে আমাকে। বলেছে এটা লেন্স, কনভেক্স লেন্স, উত্তল লেন্স এরকম। এর ফোকাস দৈর্ঘ্য বলেছে 20 সেন্টিমিটার। ফোকাস দৈর্ঘ্য তোমাকে নাও বলে দিতে পারে, কোনো ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধও বলে দিতে পারে, এর বক্রতা ব্যাসার্ধ, এর বক্রতা ব্যাসার্ধ, যেমন দ্বিতীয় সারফেসটা বক্রতা ব্যাসার্ধ বলে দিয়েছে। যাই হোক, তো এর দ্বিতীয় সারফেস যেটা, এই যে পিছনের যে সারফেসটা, সেটাতে উপর প্রলেপ দেওয়া আছে, এটা অ্যাক্সিস। স্টেপ বাই স্টেপ এগোতে হবে। এটা মিউ 1.5, তো যেমন দিয়েছে আমাকে আমি সেইগুলো দেখাচ্ছি। ফোকাস দৈর্ঘ্য বলে দিয়েছে এফ ইকুয়াল টু 20 সেন্টিমিটার, এসব বলা আছে। আর বলা আছে দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ এটা 22 সেন্টিমিটার। বেশ, এবার বলেছে যে প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি নির্ণয় করো যখন বস্তুটি এর থেকে, এটা অবজেক্ট, 10 সেন্টিমিটার দূরে রয়েছে, এরকম। তাহলে কি হবে? তাহলে এটা তো পরিষ্কার বুঝতে পারছি যে এটা রূপের প্রলেপ না থাকলেও যে কেস হতো, রূপের প্রলেপ দেওয়ার জন্য কেসটা একটু পাল্টে যাবে। যদি প্রলেপ না দেওয়া থাকতো তাহলে কি করতাম? তাহলে সিম্পল, এটা 1/u, ইউটা নেগেটিভ, লেন্সের যে ফর্মুলা 1/v মাইনাস 1/u সমান 1/f, এরকম যেটা ফর্মুলা হয় লেন্সের, সেই ফর্মুলা কাজে লাগাতাম এরকম 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। আর দর্পণের ক্ষেত্রে বোধহয় প্লাস 1/u প্লাস 1/v প্লাস 1/f এরকম সম্পর্ক আছে। তো এইসব ফর্মুলা বসিয়ে সিম্পল আমরা লেন্সের ক্ষেত্রে বের করে ফেলতাম। এখন যেটা আমাকে দিয়েছে সেটাতে একটু চেঞ্জ হয়ে যাবে। কি চেঞ্জ হবে? ফোকাস লেংথে চেঞ্জ হবে। কারণ কি কেসটা হবে, যদি শুধুমাত্র এইটুকু থাকতো আমার, যদি শুধু এইটা থাকতো, তাহলে এইখান থেকে অবজেক্ট থেকে আলো এইদিকে বেরিয়ে যেত, তারপরে এই জায়গায় প্রথম সে লেন্সকে ফেস করতো, আর তারপরে আবার একটা দ্বিতীয় লেন্সকে এই জায়গায় ফেস করে সে এখানে একটা প্রতিবিম্ব তৈরি করতো। আমরা বলি এটা খুব ক্ষুদ্র, মানে খুব থিকনেসটা খুবই কম, থিন লেন্স, পাতলা লেন্স বলি। তার জন্য ভেতরের এইটা দুটো সারফেস না বলে আমরা একটা সারফেস দিয়ে ইন জেনারেল বের করি, এটা আলো এসে এইদিক বরাবর বেরিয়ে গেল। দিয়ে ফোকাস দৈর্ঘ্যটা হচ্ছে এফ, ইউ জানি, ভি বের করে নাও, সিম্পল। তাহলে লেন্সকে এই রশ্মি কভার সাফার করছে, প্রতিফলন কভার হচ্ছে একবার, থিন লেন্স, পাতলা লেন্স, তো গেল, পেরিয়ে গেল, জাস্ট একবার লেন্সকে সে ফেস করলো। রূপোর প্রলেপ দেওয়ার ফলে কি হচ্ছে? রূপোর প্রলেপ দেওয়ার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে রশ্মি একবার এখানে আসছে, তো প্রথমে একবার সে লেন্সকে ফেস করলো, তার মানে রিফ্র্যাকশন হলো, প্রথমবার হলো রিফ্র্যাকশন। তারপরে এখানে মিরর দেওয়া আছে, তাহলে এখানে প্রতিফলন হচ্ছে আবার, এবার প্রতিফলন হচ্ছে, রশ্মি ফেরত আসছে এই দিক বরাবর, ঠিক আছে? তাহলে রিফ্লেকশন হচ্ছে, 2 নম্বর রিফ্লেকশন হচ্ছে। তারপরে যখন এখানে আসছে তখন যেন কোনো একটা রশ্মি ওই দিক থেকে এসে আবার লেন্সকে পেরিয়ে আসছে, তার মানে এই জায়গায় আবার একটা প্রতিসরণ কিছু একটা আবার, তাহলে আবার 3 নম্বর আবার রিফ্র্যাকশন। কী বললাম, বোঝা গেল? প্রথমবার যখন সে দর্পণে লেন্সে আপতিত হলো তখন রিফ্র্যাকশন হচ্ছে, মিরর দ্বারা প্রতিফলিত হচ্ছে, মানে প্রতিফলন হচ্ছে, আবার এখানে যখন রশ্মিটা ফেরত আসছে তখন আবার সে লেন্সকে ফেস করছে, যেন কোনো একটা রশ্মি ওই দিক থেকে আসছে, লেন্সকে পেরিয়ে যেন এই দিক আবার আসছে। তাহলে অ্যাকচুয়ালি প্রতিবিম্ব তৈরি করার জন্য রশ্মিটাকে দুবার রিফ্র্যাকশনের সম্মুখীন হতে হচ্ছে, আর একবার প্রতিফলন বা রিফ্লেকশনের সম্মুখীন হতে হচ্ছে। এই হচ্ছে আমার কেস। তাহলে ফোকাস দৈর্ঘ্যটা সেক্ষেত্রে কীরকম হবে? তো যখন এরকম কেস হবে তখন যে লেন্সের পাওয়ার, যেটা পাওয়ার সেটা চেঞ্জ হয়ে যাবে। পাওয়ার অফ দ্য সিস্টেম, পি এস সিস্টেম কী কী? প্রথমে একটা লেন্স, পাওয়ার অফ দ্য লেন্স, প্লাস পাওয়ার অফ দ্য মিরর, প্লাস এগেইন পাওয়ার অফ দ্য লেন্স, এরকম কেস। পাওয়ার অফ দ্য লেন্স, পাওয়ার অফ দ্য মিরর, দেন এগেইন পাওয়ার অফ দ্য লেন্স, তার মানে 2 ইন্টু পাওয়ার অফ দ্য লেন্স প্লাস পিএম পাওয়ার অফ দ্য মিরর, এরকম কেস হবে। আর যদি আমরা ফোকাস দৈর্ঘ্যের কথা বলি তাহলে আমাদের এই পিএম থেকে আমরা বের করে নিতে পারি। পিএল মানে কি? লেন্সের পাওয়ার, যেটার ফোকাস দৈর্ঘ্য যেটা আমরা বলি লেন্সের ফোকাস দৈর্ঘ্য, সেটা 1/fl ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, এরকম সম্পর্ক আছে আমাদের লেন্সের। আর মিররের, আর এইটা যেটা 1/fl, এটাই পাওয়ার, ঠিক আছে? এটাই হচ্ছে পিএল। আর মিররের ক্ষেত্রে কি? মিররের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পাওয়ার, সেটা হচ্ছে 1/, এটা যেটা ফোকাস দৈর্ঘ্য, ফোকাস অফ মিরর ইকুয়াল টু r/2, অ্যান্ড পিএম ইকুয়াল টু 1/fm। পাওয়ার অফ দ্য মিরর ইজ ইকুয়াল টু 1 বাই ফোকাল লেংথ, আর ফোকাল লেংথ ইকুয়াল টু r/2। এবার তোমাকে প্রথম কেসে যেটা বলছে ফোকাস দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে, তাহলে প্রথম যে লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য সেটা তোমাকে আর বের করার দরকার নেই, এই ফর্মুলা দিয়ে এটা ডাইরেক্ট বলে দিয়েছে এখানে, বলে দিয়েছে। তাহলে এই ফর্মুলা থেকে টোটাল তুল্য ফোকাস সেটা কীভাবে বের করব? এই ফর্মুলা থেকে
এটা 1/fs মানে সিস্টেমের ইকুয়াল টু 2/f লেন্স প্লাস 1/f মিরর। জাস্ট ইউজ দ্য ফর্মুলা FL ইকুয়াল টু 1/PL ইকুয়াল টু 1/FL, তো এখানে 2/FL প্লাস PM, তার মানে R/2। এবার R/2 এর মানটা এখানে বসিয়ে দেবো, 1/FM মানে এখানে R/2 উপরে চলে যাবে। এটা সিস্টেম পেয়ে যাব। এবং এটাও আমি বুঝতে পারছি যে পুরো যে সিস্টেমটা হবে সেটা একটা অবতল দর্পণের মতো আচরণ করবে, প্রতিফলনের মতো আচরণ করবে পুরো সিস্টেমের ক্ষেত্রে। যেটা তো কেন এটা হবে বুঝতেই পারছি, আলো এদিকে যাচ্ছে ওইদিকে ফেরত আসবে, ওইদিকে তো পেরিয়ে যাওয়ার কোনো চান্স নেই। রিফ্রাকশন, ফাইনালি রিফ্রাকশন হচ্ছে এমন একটা কেস নয়, ফাইনালি ফলনই হবে, রিফ্লেকশনই হবে ফাইনালি। তো আমরা জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে যে সিস্টেম ইকুয়াল টু এইটা 2PL প্লাস PM, আর যদি ফোকাস বলি তাহলে 1/fs তুল্য ফোকাস ইকুয়াল টু 2/2 লেন্সকে সম্মুখীন হবে আর একবার মিরার 1/FM। দিস আর দ্য ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে আমরা এবার বাকিটা করব। বেশ, তো বের করো 1/fs বের করো। 1/fs ইকুয়াল টু 2/20, এটা 20 সেন্টিমিটার, তাহলে 2/20 সেন্টিমিটার বের করছি, প্লাস কত হবে বক্রতা ব্যাসার্ধ 22 সেন্টিমিটার, তাহলে ফোকাস কত R/2 11 সেন্টিমিটার, তাহলে 1/11 প্লাস 1/11। ঠিক আছে, এখান থেকে FS বের করে নাও, সেন্টিমিটারে বেরোবে। FS ইকুয়াল টু যদি লসিও করো তাহলে এটা 110/21 সেন্টিমিটার, 110/21 সেন্টিমিটার। ঠিক আছে, ফাইনাল যেটা পাচ্ছ তুমি এটা একটা অবতল দর্পণ, তার মানে নেগেটিভ সাইন। ঠিক আছে, চূড়ান্ত সিস্টেমটা সেটা কার মতো আচরণ করবে? অবতল দর্পণের মতো আচরণ করবে, যার ফোকাস দৈর্ঘ্য FS ইকুয়াল টু -110/21 সেন্টিমিটার। আলো এদিকে গেল, এদিকে ফেরত আসবে অবতল দর্পণের মতো। তাহলে এবার দর্পণের ফর্মুলা ইউজ করো, 1/V মাইনাস প্লাস 1/U, তার মানে 1/-10 1/V প্লাস 1/U ইকুয়াল টু 1/F, আর 1/F মানে 1/-110/21। এবার V তুমি জানো, এখান থেকে এটা ক্যালকুলেশন করবে, এদিকে V এর মান বেরোবে -11 সেন্টিমিটার। মানে বুঝতে পারছো, যেদিকে বস্তু মাইনাস তার মানে সেই দিকেই প্রতিবিম্ব তৈরি হয়েছে। ঠিক আছে, লেন্সের সামনে, পিছনে নয়, লেন্সের সামনে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তার মানে সৎ প্রতিবিম্ব হবে এবং অবশিষ্ট হবে। অবতল দর্পণের ক্ষেত্রে যেমন হয়, অবতল দর্পণে এরকম যদি হয় তাহলে রশ্মি গিয়ে এরকম প্রতিবিম্ব তৈরি করে, তাহলে এটা সৎ এবং অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, জেনারেলি এইচএসে খুব একটা মিরারের সাথে রূপোর প্রলেপ দেওয়া অঙ্ক সাধারণত দেয় না, কিন্তু জয়েন্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ওরা প্রায় প্রতি বছরই একটা দুটো করে কম্বিনেশন দেয়, দুটো লেন্স, হ্যাঁ, অথবা এই প্রবলেমটায় তোমাকে আর একটু ঘুরিয়ে দিতে পারতো, এই একটা সারফেস ফ্ল্যাট এরকম দিতে পারতো, এরকম, আর এইখানের উপর প্রলেপ দেওয়া আছে। তো এইটার জন্য যদি বক্রতা ব্যাসার্ধ বলে দেওয়া থাকে, এর বক্রতা ব্যাসার্ধ ইনফিনিটি, তাহলে এটা লেন্সের ফোকাসটা বের করে নাও, 1/F ইকুয়াল টু μ - 1 × 1/R1 - 1/R2 থেকে এটা বের করে নাও। আর এটা একটা প্লেন, তো এটা 0, এর পাওয়ার 0, তো সেভাবে জাস্ট ক্যালকুলেশন করো, বেরিয়ে যাবে। এরকম আরও অঙ্ক আছে, আমি করাচ্ছি, দেখি আরও কিছু ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম করাই, তারপর আমি বলে দিচ্ছি। বেশ, ঠিক আছে। নেক্সট যে প্রবলেম সেটা বলা হচ্ছে যে স্নেলের সূত্র থেকে প্রবলেম বলা হচ্ছে। আমরা জানি স্নেলের সূত্র যেটা, সেটা শর্টেস্ট টাইম এবং তার যে পাথ সেটা এক্সট্রিম হবে, সেরকম ভাবে আমরা করেছি, আগেও স্নেলের সূত্র করেছি, তবু একবার বলে দিই এখান থেকে স্নেলের সূত্র থেকে প্রবলেম আছে। স্নেলস ল, এই যে আলো যখন এই মাধ্যম থেকে এই মাধ্যমে আসে,
সাপোজ এইটা এলো, এখানে গেল, এই একটা ডিস্টেন্স আমরা ধরে নিচ্ছি এতটা, সাপোজ এটা এই বিন্দু, এটা বি বিন্দু, এ থেকে বিতে যাবে থ্রু ও, তাহলে এই পাথ যেটা সেটা এক্সট্রিম হবে, সময় যেটা সেটা মিনিমাম হবে। এটা হচ্ছে রিফ্লেকশনের ক্রাইটেরিয়া। এবং যে বিন্দুটা এখান থেকে এ থেকে বিতে যাওয়ার জন্য অনেক বিন্দু আছে, এখান থেকে এখানে সমস্ত বিন্দু আছে, সেই বিন্দুটাকে নেবে যে বিন্দুতে স্নেলের সূত্র কাজে লাগে বা যেটা অ্যাপ্লিকেবল হয় বা শর্টেস্ট টাইম হয়। তাহলে এই কোণটাকে এইটাকে যদি তুমি আই কোণ বলো, আপতন কোণ, এটাকে যদি বলো প্রতিসরণ কোণ, এই পুরো ডিস্টেন্সটাকে যদি বলো ডি, এটা যদি বলো ডি, আর এইটা যদি বলো এক্স, এক্স ভ্যারি করতে পারে। ও বিন্দু যদি এখানে হয় তাহলে এক্স ছোটো, এ বিন্দু যদি এখানে হয় এক্স ছোটো, এটা যদি এখানে হয় এক্স জিরো, এটা যদি এখানে হয় তাহলে এক্স ডি, এক্সের মান ডি পুরোটা। তাই এটা হচ্ছে এক্স ভ্যারি করতে পারে, কিন্তু কোথায় পড়লে বিতে যাবে এবং শর্টেস্ট টাইম হবে সেটা হচ্ছে স্নেলের সূত্র। তো সেটা আমরা বের করতে পারি। এখানে আলোর বেগ ধরে নাও c1, এখানে আলোর বেগ ধরে নাও c2, এই উচ্চতাটা ধরে নাও h1, এইটা এই উচ্চতাটা ধরে নাও h2, এরকম, এটা h1, এটা h2। তাহলে আলোর এখান থেকে এত দূর যেতে সময় লাগে, যেটা টোটাল টাইম, যেটা পুরো পাথের জন্য টোটাল টাইম, সেটা t1 + t2। t1 কত? t1 মানে হচ্ছে এও বাই বেগ, আর এও বাই বেগ মানে c1, প্লাস এটা যেতে কত সময় লাগে ob বাই c2। কী করে বের করলাম? s = vt সম্পর্ক, s = vt মানে টাইম = s/v। দূরত্ব হচ্ছে এও, ভেলোসিটি হচ্ছে c1, এখানে দূরত্ব হচ্ছে ob, ভেলোসিটি হচ্ছে আলাদা করে কেন বের করলাম? কারণ মিডিয়াম ইজ নট হোমোজিনিয়াস। এই বিন্দুতে মিডিয়াম চেঞ্জ হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা, তো দুটো অপটিক্যাল পাথ আলাদা আলাদা হয়ে যাবে দুই জায়গায়। AO/c1, OB/c1, এখান থেকে এও বের করে নাও। এও কত? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে এও বের করো, √h1 স্কোয়ার প্লাস x স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ডিভাইডেড বাই c1 প্লাস OB কত? লম্ব স্কোয়ার মানে d - x, গোটাটা d, এটা x আর এটা d - x, আর এটা h2 স্কোয়ার, √h2 স্কোয়ার প্লাস d - x তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই c2। t = দিস। এই যে টাইমটা, এইখানে টাইমটা ভ্যারি করছে, বিভিন্ন পথের জন্য টাইম ভ্যারি করবে, আর ভ্যারি করছে এক্স ভ্যারি করছে। তাহলে dt/dx জিরো করতে হবে তোমাকে, dt/dx এটাকে জিরো করতে হবে। dt/dx যদি জিরো করো এখান থেকে, তাহলে কী পাবে? 1/c1 তো কনস্ট্যান্ট, আর √x এর যে ফর্মুলা সেটা 1/2√x ডেরিভেটিভ যেটা, তাহলে 1/2 √h1 স্কোয়ার প্লাস x স্কোয়ার, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করো, তাহলে 2x প্রথম টার্মের জন্য, প্লাস দ্বিতীয় টার্মের জন্য 1/c2, এটা ডেরিভেটিভের জন্য পাবে 2 × d - x, আর নিচে পাবে 2 √ এটা h2 স্কোয়ার প্লাস d - x তার হোল স্কোয়ার = 0। ডেরিভেটিভ করলাম আমরা, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, টাইম চেঞ্জ হচ্ছে, এক্স চেঞ্জ হচ্ছে, এবং ওদের ভ্যারিয়েশন যাতে করে 0 হয়, তাহলে টাইম মিনিমাম হবে। আমরা জানি মিনিমাম ম্যাক্সিমাম যে কোনো জন্য ডেরিভেটিভ এরকম 0 হবে। তাহলে এইবার এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এটা c1, 2 কেটে দাও, এখানে 2 কেটে দাও, তাহলে x/√দিস, এক্স মানে এতটা, √ এতটা, তাহলে এটা ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে cos থিটা, কোন থিটাটা? এই থিটাটা, দিস থিটা 90 - i, ঠিক আছে? ভূমি বাই অতিভুজ, তার মানে cos থিটা, cos 90 - i, তার মানে sin i, তাহলে দিস ইজ sin i, তাহলে sin i i1 এটা আর, ঠিক আছে, sin i বাই c1 ইকুয়াল টু প্লাস প্লাস এটা কি d - x বাই দিস, d - x মানে এতটা, এটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ সমান আবার cos থিটা, কোন থিটা? এই থিটাটা, এই থিটার মান কত? 90 - r, তাহলে ভূমি বাই অতিভুজ মানে cos 90 - r, আর cos 90 - r মানে sin r, তাহলে sin r বাই দিস ইজ, এখানে একটা মাইনাস সাইন হবে, এক্সের ডেরিভেটিভ করতে হবে তোমাকে, মাইনাস আছে তো একটা মাইনাস সাইন হবে এই জায়গায়, সেটা -/c2 = 0। তার মানে sin i বাই sin r, এখান থেকে পাচ্ছ sin i বাই sin r ইকুয়াল টু c1 c2, এই যে এখান থেকে পাচ্ছ sin i এর সাথে c2 গুণ আছে, তার মানে c1/c2, sin i বাই sin r = c1/c2। ওপর নিচে লাইটের ভেলোসিটি দিয়ে আমরা যদি ওপর নিচে যদি ভাগযোগ মানে সি দিয়ে গুণ করি, ওপর নিচে ভাগ করি, তাহলে কী পাবো? μ2/μ1, μ2/μ1, কারণ μ = c/v,
মিউ ইকুয়াল টু সি বাই ভি, তার মানে সি বাই সি ওয়ান, এরকম ফর্মুলা। মিউ ওয়ান ইকুয়াল টু সি বাই সি ওয়ান, আবার মিউ টু ইকুয়াল টু সি বাই সি টু। তো ওপর নিচে যদি এখানে একটা সি সি লাগিয়ে দিই তাহলে আমরা এখানে মিউ টু বাই মিউ ওয়ান পেয়ে যাবো, উল্টোটা ঘটে যাবে। এটা স্নেলের সূত্র, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান, এরকম। সিমিলারলি প্রতিফলনের ক্ষেত্রেও পাথ এক্সট্রিম হয়, সেটাও আমরা দেখাতে পারি প্রমাণ করে। তো প্রতিফলনের ক্ষেত্রে যেমন হয় যে এরকম যে রশ্মি আছে, এটা তল, এখান থেকে একটা বিন্দু আছে এ, এটা প্রতিফলিত হয়ে এখানে ফেরত যায়, এরকম এখানে ফেরত যায়। এখানে প্রতিফলিত হয়ে এখানেও যদি যেতে পারতো, কিন্তু যদিও যায় না, এখানে প্রতিফলনের সূত্র খাটবে না, এটা আই কোণ সমান আর কোণ, এখানে হবে, এখানে হবে না। তো যদি এটাকে নিচের দিকে বাড়িয়ে দাও, এইদিকে, এটা এ, সাপোজ এটা এ ড্যাস্ট, দিস পাথ ইজ এক্সট্রিমাম। ও এ থেকে বি, এটা যদি বি বলো, আর এটা যদি আর জয়েন করে দিই আমরা, সাপোজ এটা সি, এই বিন্দুটার নাম দিলাম ও, আর এটা বি, তাহলে এ ও বি এই যে পথ, এই পথের জন্য এই যে এ ও, এটা এ ড্যাস্ট, এ ড্যাস্ট ও বি, এই যে পথ পুরো লেংথ, এটা শর্টেস্ট, এটা নয়, আর কোনোটাই নয়। এখানে যদি একটা বিন্দু হয় এরকম 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 এরকম, তাহলে এটা নয়, শর্টেস্ট নয়, এইটা শর্টেস্ট নয়। পাথ উইল বি এক্সট্রিমাম উইথ অল দ্য পাথস। তার সাথে যে আরও পাথ থাকবে তারা যেন এক্সট্রিমাম হয়, টাইমে যেন সর্বনিম্ন হয়, সেটা হচ্ছে রুল। ঠিক আছে, তো এইটাই একমাত্র প্রতিফলনের সূত্র। তো এটা হচ্ছে স্নেলের সূত্র। আর তারপর আমরা দেখেছিলাম যে স্নেলের সূত্রর বিভিন্ন লেয়ার টু লেয়ার, বিভিন্ন লেয়ারে যদি মিউয়ের মান চেঞ্জ হয় তাহলে প্রত্যেক বিন্দুতে প্রতিসরণ হবে, এবং প্রত্যেকটি বিন্দুতে রে বেন্ড করে যায়। যেমন তার যে রুল, যেটা এইটা যদি লেয়ারে ভেঙে দিই আমরা, টেম্পারেচারের জন্য যদি প্রত্যেকটি জায়গায় মিউ আলাদা হয়, মিউর মান চেঞ্জ হয়, তাহলে এখানে কোন রশ্মি যদি আসে তাহলে সাপোজ এরকম 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 হতে হতে এরকম করে বেঁকে যেতে পারে, বিভিন্ন বিন্দুতে বেঁকতে যেতে পারে এরকম। তো কোনো একটা জায়গায় যদি এখানে দেখি আমরা এরকমভাবে, কোনো একটা জায়গায় যদি দেখি, তাহলে মনে হতে পারে যে আলো, যা মিরের যে ক্ষেত্রে যেমন হয় মিরাজ, সেখানে কীরকম হয়, এরকম রশ্মি হয়, এরকমভাবে সোজা রশ্মি। তো এরকম পোর্শন একটা দেখলে বোঝা যায় যে আলো যেন সরলরেখাতেই যাচ্ছে, এখানে যেন আলো সরলরেখাতে যাচ্ছে। যদি এরকম লেয়ার টু লেয়ার ভেঙে দিই আমরা, তাহলে কোনো একটা বিন্দুতেই যে এরকম হবে, সে আবার ফেরত আসে। মরিচিকার ক্ষেত্রে আমরা দেখেছি এরকম এরকম রশ্মি এদিকে বা এদিকে ফেরত আসে এরকম। এই বিন্দুটা যদি আমরা জুম করে দেখি, তাহলে মনে হতে পারে আমার যে আলো এখানে প্যারালাল যাচ্ছে, তল ঘেঁষে যাচ্ছে, তাহলে তার তল ঘেঁষে যাওয়াই কথা, তার বেঁকে গেল কেন, এরকম প্রশ্ন হতে পারে। তল ঘেঁষে যাচ্ছে, তল ঘেঁষে গেলে সে ওই পথই তার ফলো করা দরকার, কারণ আলোকে তো বুঝতে হবে যে আমি বেঁকে যাব। সে যখন তির্যকভাবে এসে পড়ে তখন বেঁকে যায়, এরকমভাবে যখন এসে পড়ে তখন বুঝতে পারে না কোন দিকে বেঁকতে হবে, তাই সে সোজা যায়। এইদিকে যখন যায় তখন এইদিকে বেঁকে যায়, ওইদিকে গেলে ওইদিকে বেঁকে যায়। কিন্তু যদি এইদিকে যায় তাহলে আলো কোন জায়গাতে বেঁকবে, কোন পয়েন্টে বেঁকবে, কোনো পয়েন্ট খুঁজে পাবো না, তো তার সোজাই চলে যাওয়া উচিত এরকম। কিন্তু যদি মিরাজের এই জায়গাটা জুম করি আমরা, তাহলে আমরা দেখতে পাবো যে এটা প্রায় তল ঘেঁষে যাচ্ছে, তাতেও বেঁকে যাচ্ছে এখানে। তো এখানে এইটার অ্যান্সার, এটাকে যদি আরও একটু আমরা, এটা দেখে মনে হচ্ছে একটা পার্টিকুলার রে, বাট ইট ইজ নট এ পার্টিকুলার রে, এটা একটা বিম অফ রে। তো কিছু রশ্মি, এই জায়গায় অনেক রশ্মি আছে, তাদের যে এই যে তাদের আপার পোর্শন আর লোয়ার পোর্শন, আপার পোর্শন আর লোয়ার পোর্শনের ভেলোসিটি কিন্তু সেম থাকে না। আলো ওয়েভ ফ্রন্ট আকারে পেরিয়ে যাচ্ছে, তারা সবাই একটার সাথে একটা যুক্ত অবস্থায় আছে, কিন্তু যখন এই দিক বরাবর যখন প্যারালেলি যাচ্ছে, যেতে 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 যখন সেই জায়গাটা যখন আসছে, তখন আপার পোর্শন আর লোয়ার পোর্শনের ভেলোসিটি কিন্তু আলাদা, ভেলোসিটি গ্রেডিয়েন্ট থেকে যায় সেই জায়গায়। তো সেই ভেলোসিটি গ্রেডিয়েন্টের জন্য আলো বেন্ড করে, এবং কোন পথে বেন্ড করবে সেটা একটা সূত্র মেনে চলবে। সেটা একটা সাপোজ প্যারাবোলিক, ওয়াই স্কোয়ার ইকাল টু 4ax, তো সাপোজ এইরকমভাবে আলো বেঁকে গেল প্যারাবোলিক, বা ওয়াই টু দি পাওয়ার এক্স সমান ওয়াই টু দি পাওয়ার হাফ ইকাল টু এক্স টু দি পাওয়ার সাম 4/4, এরকম কিছু একটা ল মেনে সেটা চলবে। তো সেইটা মেনেই আমাদের নেক্সট কোশ্চেন সেটা দিয়েছে, এটা বলেছে যে এই পাঁচটা বের করো, এরকম বলেছে। বলছে এ রে অফ লাইট ট্রাভেলিং ইন এয়ার ইজ ইনসিডেন্ট অ্যাট গ্রেজিং অ্যাঙ্গেল। কোনো আলো, একটা কোশ্চেন, কি বলবো, এ রে অফ লাইট is incident at grazing angle, মানে 90 ডিগ্রি। গ্রেজিং অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, তল ঘেঁষে, ঠিক আছে, অন এ লং
rectangular slab of transparent medium of thickness t is equal to 1 meter. তাহলে t equal to 1 মিটার এরকম একটা রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব অন, ভাষাটা একটু লিখে দিই, যারা নোট করবে তারা বুঝতে পারবে না। এ রে অফ লাইট ইজ ইনসিডেন্ট অ্যান্ড গ্রেজিং অ্যাঙ্গেল অন এ রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব অফ থিকনেস টি ইকুয়াল টু 1 মিটার। ফিগার দিয়ে দিয়েছে। দ্য পয়েন্ট অফ ইনসিডেন্ট ইজ অ্যাট এ, পয়েন্ট অফ ইনসিডেন্ট ইজ অ্যাট এ 0 0 দিয়ে দিয়েছে ওরা। এই বিন্দুতে ইনসিডেন্ট হয়েছে আলো, ছবি দিচ্ছি পরে আমি। দিয়ে বলেছে দ্য মিডিয়াম হ্যাজ ভ্যারিয়েবল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন ওয়াই, মিডিয়াম যেটা, মিডিয়ামে যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন ওয়াই ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু কে ওয়াই টু দি পাওয়ার 3/2, এটা ওটা দিয়ে দিয়েছে। এন ফাংশন অফ ওয়াই ইকুয়াল টু কে ওয়াই টু দি পাওয়ার 3/2 প্লাস 1 টু দি পাওয়ার হাফ। দিস ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মিডিয়াম। কীরকম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? ওয়াই যদি 0 তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান 1, আর ওয়াই যদি বাড়ে আস্তে আস্তে তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান বাড়ছে গ্র্যাজুয়ালি, 3-2 অর্ডারে বাড়ছে, তারপরে দেন তার রুট এরকম। আর একটা কনস্ট্যান্ট আছে কে, ডাইমেনশন লেস করার জন্য এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা ওয়াই মানে ডিস্টেন্স, তো ডিস্টেন্সের সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম ইউনিট হয় না, এটা ডাইমেনশন লেস, তো এটাকে কে একটা ইউনিট আছে যার হচ্ছে মিটার টু দি পাওয়ার -3, কে ইকুয়াল টু 1 মিটার টু দি পাওয়ার -3/2, এটা ইউনিট কে এর। কী বলেছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য এয়ার ইজ এন অফ দ্য এয়ার ইজ 1, এটাও দেওয়া আছে। আর বলেছে এবার কোশ্চেন, অবটেন এ রিলেশন বিটুইন স্লোপ অফ দ্য ট্রেজেক্টরি অফ দ্য রে অ্যাট এ পয়েন্ট বি। বলেছে অ্যাট বি ফাইন্ড রিলেশন কানেক্টিং স্লোপ অফ দ্য ট্র্যাজেক্টরি, স্লোপ মানে নতি, ট্র্যাজেক্টরি মানে পথ, স্লোপ অফ দ্য ট্র্যাজেক্টরি অ্যাট বি এক্স ওয়াই, কোনো একটা ইন্টারমিডিয়েট বিন্দু এক্স ওয়াই। বেশ, শুধু এইটুকু, তারপরে নেক্সট কোশ্চেনটা আমি পরে বলছি। কীরকম ছবিটা দিয়েছে ওটা দেখে নিই একটু, তারপরে এইটুকু সলভ করি আগে, তারপরে বাকি কোশ্চেনটা দেখব। এটা হচ্ছে সেই রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, হয়েছে। একটা আলো এখান থেকে এসে গ্র্যাজিং অ্যাঙ্গেল মানে প্রায় তল ঘেঁষে 90 ডিগ্রি, তো এইভাবে একটা এসে আলো এসে পড়েছে এখানে, এইভাবে এসে পড়েছে, দিয়ে এরকম করে একটা আরবিটারি পাথ বরাবর সে বেরিয়ে গেছে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কীরকম? এটা কত, থিকনেসটা কত? এটা 1 মিটার, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা, সেটা ওয়াই অক্ষ বরাবর, দিস ইজ ওয়াই অ্যাক্সিস, ওয়াই অক্ষ বরাবর বাড়ছে। এখানে কত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স? y0, তার মানে n = 1, ঠিক আছে, n = 1, এটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তারপরে আস্তে আস্তে সেটা বাড়ছে, আস্তে আস্তে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মান বাড়ছে, এবং কোনো একটা মিডিয়ামের ভেতরে কোনো একটা বিন্দু বি, এটা এক্স ওয়াই, আর এটা একটা এক্সট্রিম বিন্দু, সেটা যে পি, এটা যে x1 y1, এটা নিয়েও প্রশ্ন আছে পরে। কোনো একটা বিন্দু বি, এটা এয়ার, দিস ইজ এয়ার, এটা মিডিয়াম। এবার কি বলেছে? বলেছে এইসব দেওয়া আছে, দিয়ে বলেছে অ্যাট বি ফাইন্ড দ্য রিলেশন কানেক্টিং দ্য স্লোপ অফ দ্য ট্র্যাজেক্টরি অ্যাট বি, ফাইন্ড দ্য অ্যাট বি বলা আছে, তার আর বি বলা দরকার না এখানে, অ্যাট বি ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য ট্র্যাজেক্টরি। তাহলে যেটা প্রথমে স্লোপটা কত? যদি এই যে কোণটা, এটা হচ্ছে নর্মাল, দিস অ্যাঙ্গেল ইজ নর্মাল, তাই এটা যদি থিটা হয়, যে কোনো জায়গায় নিতে পারি আমরা, যদি এটা থিটা হয় এই পথ বরাবর কোনো একটা, এটা যদি লেয়ার হয় তাহলে এটা অভিলম্ব, এই যে এটা যদি লেয়ার হয় তাহলে এটা অভিলম্ব, এখানে এত কোণে এসে পড়ছে এরকম, এখানে যদি দেখি তাহলে এইটা অভিলম্ব, লেয়ার, এগুলো সব আলাদা আলাদা লেয়ার, এটা থিটা। তাহলে এখান থেকে যদি এইটা এরকমভাবে আমরা আলাদা করে কোথাও একটা এক্স ওয়াই এই বিন্দুতে যদি আমরা আলাদা করে দেখি, এই বিন্দুতে এরকমভাবে, তাহলে এই যে রশ্মি এসে পড়ছে এরকমভাবে, দিস অ্যাঙ্গেল ইজ থিটা, আর এটা যদি থিটা হয়, এটা ওয়াই অক্ষ, তার মানে এটা ডি ওয়াই, আর এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ডিএক্স, এটা ওয়াই অক্ষ, তার মানে এটা ডি ওয়াই, এটা এক্স অক্ষ, তার মানে ডিএক্স, তার মানে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ডিএক্স বাই ডিওয়াই। আর স্লোপ কি? স্লোপ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স,
তার মানে এর উল্টোটা, তাই না? এরকম যদি যায় তাহলে স্লোপ কত? dy বাই ডিএক্স, ইট ইজ দ্য স্লোপ। তাহলে স্লোপ বা নতি এটা হচ্ছে dy বাই ডিএক্স, ইট ইজ দ্য স্লোপ। তার মানে 1 বাই ট্যান থিটা, তার মানে কট থিটা, ট্যান থিটার উল্টো, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে রাখছি যে স্লোপ যেটা বেরোলো আমাদের, স্লোপ ইকুয়াল টু কট থিটা। আর কি ইনফরমেশন পাচ্ছি এখান থেকে? আর দেখতে পাচ্ছি যে এন সাইন থিটা এটাকে কনস্ট্যান্ট হতে হবে থ্রু আউট দ্য মোশন। সে প্রত্যেকটি বিন্দুতে যখন ইনসিডেন্ট চেঞ্জ হচ্ছে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, যা কিছু চেঞ্জ হোক না কেন, ইনিশিয়ালি যে এন সাইন থিটার ভ্যালু থাকবে সেটাকে কনস্ট্যান্ট হতে হবে। আমরা জানি n1 সাইন থিটা 1 ইকুয়াল টু n2 সাইন থিটা 2 ইকুয়াল টু n3 সাইন থিটা 3। তার মানে কি? তার মানে কনস্ট্যান্ট। p1 v1 সমান p2 v2 সমান p3 v3 সমান কনস্ট্যান্ট, আদারওয়াইজ আমি এভাবে লিখতে পারি না, সেটা সূত্র তাই বলছে। তাহলে সেইটা যদি এন সাইন থিটা এটা যদি কনস্ট্যান্ট হতে হয় তাহলে কি হবে? তাহলে এখান থেকে আর একটা জিনিস পাচ্ছি আমরা যে এন সাইন থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টের মানটা হচ্ছে 1। কেন 1? কারণ এই জায়গাতে y0, y0 মানে n ইকুয়াল টু 1, আর এটা 90 ডিগ্রি এসে পড়ছে, তার মানে সাইন 90 ইন্টু 1, তার মানে এটা 1, ঠিক আছে? সাইন 90 ইন্টু 1, এটা পাচ্ছি 1 ইন্টু সাইন 90, তার মানে এন সাইন থিটা ইকুয়াল টু 1। তাহলে থিটা কত? থিটা সমান সাইন ইনভার্স 1 বাই এন, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে এন বলেছে ওটা। থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স 1 বাই এন। আর কট থিটা কত? কট থিটা মানে হচ্ছে কট থিটা, তার মানে কস থিটা বাই সাইন থিটা। আমরা কি বের করতে যাচ্ছি? আমরা বের করতে যাচ্ছি যে এই যে ফাইন্ড দ্য রিলেশন কানেক্টিং দ্য স্লোপ, তার মানে কট থিটা এর সাথে রিলেশন কানেক্ট স্লোপ অফ দ্য ট্র্যাজেক্টরি, obtain the relation between the slope of the trajectory of the ray at point B and the incident angle at that point, and incidence angle sub theta সেই বিন্দুতে at the point B, সেই বিন্দুতে ইনসিডেন্স অ্যাঙ্গেল যেটা সেটা থিটা। এই দুটোর মধ্যে সম্পর্ক বের হতো, তা কট থিটা আর থিটা এদের মধ্যে সম্পর্ক। তো থিটা বের করে ফেলেছে, এটা কট থিটাটা বের করে নিই একটু এনটেন দিয়ে। তো কট থিটা মানে কি? কস থিটা বাই সাইন থিটা, আর কস থিটা মানে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা। সাইন থিটার মান 1 বাই এন, এখান থেকে পেয়ে গেছি সাইন থিটার মান 1 বাই এন, আর এটা রুট ওভার 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার বাই 1 বাই এন, তাহলে রুট ওভার এন স্কোয়ার মাইনাস 1, এটা যদি ক্যালকুলেশন করি রুট ওভার এন স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে কট থিটা। এবার দুটোকে ভাগ করে দাও, এটা কট থিটা আর এটা শুধু থিটা, তাহলে অতএব কট থিটা বাই থিটা ইকুয়াল টু রুট ওভার এন স্কোয়ার মাইনাস 1 বাই সাইন ইনভার্স 1 বাই এন। এটা হচ্ছে ফার্স্ট পোর্শনের অ্যান্সার, যে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন দ্য স্লোপ অফ দ্য ট্র্যাজেক্টরি কট থিটা অ্যান্ড থিটা, এদের মধ্যে যে রেশিও সেটা হচ্ছে এই ফর্মুলা অনুসারে। নেক্সট পোর্শন যেটা সেটা বেশি ইম্পর্ট্যান্ট, কারণ নেক্সটটার জন্যই আমার অঙ্কটা করানো। মুছে দিই একটু, নেক্সট পোর্শনটা একটু লিখি। কি বলেছে? বলেছে যে অবটেন দ্য ইকুয়েশন অফ দ্য ট্র্যাজেক্টরি, এটা হচ্ছে কোশ্চেন। অবটেন ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, তার যে পথ সেই পথের ইকুয়েশন কেমন? ট্র্যাজেক্টরি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি y ফাংশন অফ x অফ দ্য রে ইন দ্য মিডিয়াম, এটাই জাস্ট অফ দ্য রে ইন দ্য মিডিয়াম। এইটার জন্য আমার করানো অঙ্কটা। ইকুয়েশনটা কেমন হবে, সেটা প্যারাবোলিক হবে না কী হবে, সেই নেচারটা বের করতে পারি আমরা এখান থেকে। কীভাবে বের করতে পারি? আগের ডেটা নিয়েই আমরা এগোবো। ব্যাস, আমরা কি বললাম যে কি পেয়েছি? আমাদের স্লোপ পেয়েছি আমরা কট থিটা, এটা আমরা পেয়েছি, স্লোপের মান কট থিটা। আর ভ্যালু পেয়েছি কট থিটার ভ্যালু রুট ওভার এন স্কোয়ার মাইনাস 1, এরকম কিছু একটা ভ্যালু পেয়েছি। যদি একটু আগে পেলাম কট থিটা মানে সাইন কস থিটা বাই সাইন থিটা দিয়ে সেটা বেরোলো রুট ওভার এন স্কোয়ার মাইনাস 1, এরকম ভ্যালু বেরোলো।
এবার স্নেলের সূত্র কাজে লাগাও এই বিন্দুতে, এই বিন্দু মানে সেই নিচের যেটা বিন্দু, যেটা মিডিয়ামে যেটা এন্ট্রি করছে যে বিন্দুতে, সেই বিন্দুটা অ্যাট এ, যেটা 0 0, তাহলে এন ব্র্যাকেটে 0, ওয়াইয়ের মান 0, তাহলে ইকুয়াল টু 1, এখান থেকে পাচ্ছি 1। তাহলে এন সাইন থিটা কনস্ট্যান্ট হতে হবে, এন সাইন থিটা ইকুয়াল টু এই যে 1 ধরে রেখেছিল ইনসিডেন্স অ্যাঙ্গেল 1, প্রথম যেটা পেয়েছিল ইনসিডেন্স বিন্দু যেটা, সেটা যেটা 1 সেটা ধরে রাখতে হবে থ্রু আউট দ্য মোশন। তাহলে এন সাইন থিটা ইকুয়াল টু 1 কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট হতে হবে। বেশ, তাহলে এটা যদি স্কোয়ার করো তাহলে এন স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর সাইন স্কোয়ার থিটার সাথে কটের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। সাইন স্কোয়ার থিটা আমরা যদি এটাকে স্লোপে কনভার্ট করে দিই তাহলে এটা সাইন স্কোয়ার থিটা মানে 1/1 প্লাস কট স্কোয়ার থিটা। কী করে? কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। আর একটু আগে দেখলাম আমরা যে কস থিটা মানে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা। যদি দুদিকে স্কোয়ার করে দাও তাহলে এখানে কী পাবো? কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা যদি আমরা যদি এটাকে দুদিকে 1 প্লাস করে দাও তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। যদি লসও করো তাহলে সাইন স্কোয়ার থিটা উপরে কেটে যাবে, 1 বাই সাইন স্কোয়ার থিটা পড়ে রয়েবে, তাহলে একটা 1 বাই সাইন স্কোয়ার থিটা। এটা আমরা এখানে লিখবো সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/1 প্লাস কট স্কোয়ার থিটা। তার মানে অর এন স্কোয়ার ইন্টু 1/1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার কি করব? এবার 1 প্লাস কট স্কোয়ার থিটা এর মান বসাবো, ইকুয়াল টু 1 পেয়েছি আমরা। তাহলে অর এন স্কোয়ারের মতনই থাকলো ডিভাইডেড বাই 1 প্লাস কট থিটা মানে একটু আগে দেখলাম আমরা, কট থিটা মানে ডিওয়াই ডিএক্স স্লোপ, কট থিটা ইজ দ্য স্লোপ ডিওয়াই ডিএক্স, সো ইট ইজ ডিওয়াই বাই ডিএক্স তার স্কোয়ার ইকুয়াল টু 1, হয়েছে। আবার এন সমান কত? এন সমান প্রশ্নতে তোমাকে দিয়ে দিয়েছে কে ওয়াই টু দি পাওয়ার 3/2 প্লাস 1 টু দি পাওয়ার হাফ, এরকম কিছু একটা ভ্যালু দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে যদি আমরা এটা বের করি তাহলে অর এন স্কোয়ার ইকুয়াল টু এটাকে গুণ করে দাও, তাহলে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার। এবার একটু জায়গা নিয়ে আমি এই মানটা পাশে আমাদের কাজে লাগবে, এন ওয়াই ইকুয়াল টু এটা বসাবো। তো এটাকে বসাবো আমরা, তাহলে এটা কি হচ্ছে এনের মান হচ্ছে এটা, তাহলে অর এন স্কোয়ার তার মানে হাফটা উঠে যাবে, এখানে হাফটা উঠে যাবে, তাহলে কে ওয়াই টু দি পাওয়ার 3/2 প্লাস 1 এটা হচ্ছে এন স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স তার স্কোয়ার, ঠিক আছে। এই ইকুয়েশনটা এটাকে একটু সাজিয়ে নাও, এখান থেকে ডিওয়াই ডিএক্সকে রাখো, এদিকে 1 1 ক্যান্সেল করে দাও, এদিকে দুদিকে 1 1 যদি ক্যান্সেল করে দিই তাহলে ডিওয়াই ডিএক্স সমান কে ওয়াই টু দি পাওয়ার 3/2, ঠিক না। তাহলে অর ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু কে ওয়াই টু দি পাওয়ার 3/2 রুট ডিওয়াই ডিএক্স স্কোয়ার আছে, তাহলে এটা রুট ওভার, তার মানে কে টু দি পাওয়ার হাফ, আর এদিকে একটা টু দি পাওয়ার হাফ মানে এটা 1/4, ওয়াই টু দি পাওয়ার 3/4 আর কে টু দি পাওয়ার হাফ। এবার ডিওয়াই বাই ওয়াই অর ডিওয়াই বাই ওয়াই টু দি পাওয়ার 3/4 ইকুয়াল টু কে টু দি পাওয়ার হাফ ইন্টু ডিএক্স। এবার ইন্টিগ্রেশন করে দাও, ডিওয়াই বাই ওয়াই এদিকে ডিএক্স আছে, ইন্টিগ্রেশন আছে, তাহলে এটা সলভ করে দাও, ইন্টিগ্রেশন করো, খুব ইজি ইন্টিগ্রেশন করো, এদিকে ইন্টিগ্রেশন করো, তাহলে এটা ওয়াই টু দি পাওয়ার -3/4 দিয়ে সিম্পল ইন্টিগ্রেশনের ফর্ম, তাহলে অর ইন্টিগ্রেশন করলে 4 ওয়াই টু দি পাওয়ার 1/4, কঠিন কিছু না, মাইনাস ওপরে নিয়ে চলে যাও, তারপরে যেটা ইন্টিগ্রেশন রুল এক্স টু দি পাওয়ার এনের যে সূত্র এক্স টু দি পাওয়ার n + 1/n+1 সেই রুল কাজে লাগাচ্ছি, ইকুয়াল টু কে টু দি পাওয়ার হাফ এটা কনস্ট্যান্ট, আর ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, আর প্লাস একটা কনস্ট্যান্ট সি, অ্যাট x = 0 y = 0,
এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো, স্বাভাবিক, যেটা অরিজিন 0 0 বিন্দু যেটা সেই জায়গাতে পাচ্ছি। তাহলে সি জিরো, বিকজ অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো, সি ইকুয়াল টু জিরো। তাহলে এইটা, তাহলে এই ইকুয়েশনটা এটাই পড়ে রয়েছে, দিস ইজ দ্য ইকুয়েশন। তাহলে অর ওয়াই টু দি পাওয়ার 1/4 ইকুয়াল টু কে টু দি পাওয়ার হাফ বাই 4 ইন্টু এক্স। এটাকে তো 1/4 রুট করে নিতে পারি আমি, যদি এদিকে 4 দিয়ে গুণ করে দিই তাহলে এটা কেস টু দি পাওয়ার, এটা সামহাও এরকম হয়ে যাবে রেজাল্টটা। অর ওয়াই ইকুয়াল টু এদিকে কে বাই 4, এটা হাফ আছে, ডিভাইডেড বাই এটা 1/4, আর এদিকে এক্স আছে এক্স টু দি পাওয়ার 4, এই টাইপের। তাহলে এটা কি একটা প্যারাবোলিক নেচার, মানে এক্স্যাক্টলি নট প্যারাবোলা। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এই টাইপের হয়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এই টাইপের প্যারাবোলা। এটা ওয়াই ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, কে টু দি পাওয়ার এটা স্কোয়ার বাই এটা 2 টু দি পাওয়ার স্কোয়ার পর কেটে গিয়ে আর কিছু পাবে, আর এটা এক্স টু দি পাওয়ার 4 আছে। তাহলে এটা এইটা হচ্ছে সেই ইকুয়েশন, এইটা হচ্ছে সেই ইকুয়েশন। তার মানে যদি কোনো এই দিক বরাবর যদি আমরা রশ্মিকে ফেলি তল ঘেঁষে এখানে, আর যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভ্যারিয়েবল হয়, তাহলে পাথ ইজ ডিটারমাইন্ড বাই দিস ইকুয়েশন লাইক এ প্যারাবোলা। এটা যদি এরকম এক্স্যাক্টলি প্যারাবোলা হতো তাহলে একদম নেচার অনুসারে যেমন হয় সেরকম হবে, কিন্তু এটা ঠিক এই যে পাথ, প্রত্যেকটি বিন্দুতে তার পাথ ইজ ডিটারমাইন্ড বাই দ্য স্নেলস ল। ঠিক আছে, তো যেটা আমাদের মিরেজার ক্ষেত্রে যেটা বেন্ডিং হয় এরকমভাবে, যেটা এই জায়গায় যেটা বেঁকে যায়, এই যে এটা ওটা এই পাথের একটা অংশ। হ্যাঁ, এই পাথের একটা অংশ পুরোটা, যদি স্ট্রেট লাইন চলে যেত তাহলে এই পাথ ফলো করতো না সেই জায়গাতে, সেটা পুরো পাথকে ফলো করে যাবে। ঠিক আছে, তো দিস ইজ দ্য কোশ্চেন। এটা একটা আইআইটির কোশ্চেন। এটা কেন করালাম, কারণ স্নেলের সূত্র ভ্যারিয়েবল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে একটা অঙ্ক অনেকদিন ধরে করানোর ইচ্ছা ছিল বলে করালাম। এইচএসের জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয় এটা। বেশ, দেখি কারো কিছু বলার আছে কি না। বেশ, এখনও কিছু বলার নেই কারোর, আমি অঙ্ক করিয়ে যাই তাহলে। বলছে দুটি পাতলা সদৃশ্য উভত্তর লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। কোশ্চেন, এটা একটা উভত্তল লেন্স, দুদিকে যার উভত্তল, এর বাইরের প্রতিসরাঙ্ক হচ্ছে μ1, ভেতরটা μ2, আর এই পাশে হচ্ছে μ3, এবং ভ্যালু দিয়েছে μ1 এর ভ্যালু দিয়েছে 1.4, μ2 ভ্যালু দিয়েছে 1.5, আর এটা দিয়েছে 1.6, এইটা 1.6, আর এইটা μ3 ডান দিকের 1. 1 মিনিট দেখে নি একটু, আচ্ছা না ঠিকই লিখেছিলাম, এটা 1.5, এটা 1.6। কি বলেছে, একটি পাতলা সদৃশ্য একই রকম দেখতে উভত্তল দুটি তলই উভয় উত্তল লেন্সের প্রতিসরাঙ্ক 1.5। লেন্সটি এমন একটি মাধ্যমের মধ্যে ডোবানো আছে যার বাঁ দিকের প্রতিসরাঙ্ক 1.4, ডান দিকের প্রতিসরাঙ্ক 1.6। এমসিকিউ দিয়েছে, বলেছে তাহলে লেন্সটির আচরণ হবে, লেন্সটি কীরকম আচরণ করবে, উত্তল লেন্সের মতো, অবতল লেন্সের মতো, সাধারণ কাচ প্লেটের মতো, নাকি উভবতল লেন্সের মতো। 4টে অপশান, কনভেক্স, কনকেভ, প্লেন, আর কি বলেছে উভতল অবতল, মানে কি বলে যেন বাই কনকেভ, এরকম। তাহলে কিভাবে আমাদের যে ফর্মুলা যেটা সাপোজ এটা তোমার লেন্স, এটা লেন্স, যদি এই পাশে এয়ার থাকতো, এই পাশে এয়ার থাকতো, এটা যদি 1.5 হতো তাহলে কি কেস হতো, যদি কোনো একটা রশ্মি আমরা অসীম থেকে ফেলি, সমান্তরালভাবে যদি কোনো একটা রশ্মি এসে পড়ে, তাহলে এটা লঘু থেকে ঘন, তাহলে অবিলম্বের দিকে আসে
এবং এখানে ঘন থেকে লঘু, তার মানে অভিলম্ব থেকে দূরে সরে যায়, মানে আরোই পাশে আসবে। তাহলে এরকম একটা কিছু একটা হয় জেনারেলি। এই জায়গায় অভিলম্ব এইটা, তাই অভিলম্বের দিকে এসছে, আর এই জায়গায় অভিলম্ব এইটা, তাই অভিলম্ব থেকে দূরে সরে গেছে। এটা জেনারেলি হয়। এবার যদি প্রতিসরাঙ্কের মান পাল্টে দাও, এটা যদি 1.4, 1-এর জায়গায় 1.4 আর এটা 1.5, তাহলে কিছু চেঞ্জ হবে না, এই জায়গাটা কিছু চেঞ্জ হবে না, এই জায়গাটা সেম। কিন্তু এই জায়গাটা 1.5, ওখানে 1 ছিল, এবার এটা 1.6, তাহলে এই জায়গা থেকে যখন ফেরত যাবে তখন ওইটা আর অভিলম্বর থেকে দূরে সরে যাবে না, অভিলম্বর কাছে চলে যাবে এইদিকে। এবার কাছে যাওয়ার সময় সেটা ওইদিকে ডাইভার্জ করতে পারে এদিকে, আবার একটু একটু কনভার্জিংও থাকতে পারে, যে হ্যাঁ মিলিত হচ্ছে কিন্তু এটা দূরে মিলিত হচ্ছে, টোটালি কনভার্জিং পাওয়ার হতে পারে, অথবা এইটার প্যারালালি বেরিয়ে গেল, এরকম 3টে কেস হতে পারে। কী বললাম, বোঝা গেল? এই যে রশ্মিটা আসছে সেটা এখানে মিলিতও হতে পারে একটু দূরে, এখানে হয়তো মিলিত হওয়ার কথা ছিল, এখন প্রতিসরাঙ্ক পাল্টে দেওয়ার জন্য একটু দূরে মিলিত হতে পারে, তাহলে সেটা কনভেক্সই থাকলো। যদি এটা এই দিক বরাবর চলে যায়, অপসৃত হচ্ছে বলে মনে হয়, এই দিক বরাবর চলে গেল, তাহলে এইখান থেকে মনে হবে অপসৃত হচ্ছে, তাহলে এটা একটা অবতল লেন্সের মতো হয়ে যাবে। আর যদি এইটা সমান্তরাল বেরিয়ে যায় তাহলে প্লেনের মতো আচরণ করবে। তাহলে সেটা যেটা ফর্মুলা, যেটা আমাদের লেন্স মেকার ফর্মুলা থেকে যেখানে আসছিল অরিজিনালি, μ3/v মাইনাস μ3/v চূড়ান্ত প্রতিবিম্ব মাইনাস μ1/u বস্তু যেখানে অ্যাকচুয়াল যেখানে বস্তু আছে, ইকুয়াল টু μ2 মাইনাস μ1/r1 প্লাস μ3 মাইনাস μ2/r2। μ3/v μ1/u ইকুয়াল টু μ2 মাইনাস μ1/r1 প্রথম তলের, আর দ্বিতীয় তলের ক্ষেত্রে μ3 মাইনাস μ2/r2, যেটা আমাদের লেন্স মেকার ফর্মুলার আগে যেটা করানো হয়েছিল যেখান থেকে। এই জায়গায় যদি ইউ ইনফিনিটি বসাও, ইউ যদি ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি বসাও, মানে অসীম থেকে রশ্মি আসছে এটা যদি ধরে নিই, তাহলে μ3/v তার মানে 1.6/v চূড়ান্ত প্রতিবিম্ব, μ1/u এটা 0, ইউ ইনফিনিটি মানে 0, এটা কত μ2 মাইনাস μ1/r1, μ2 মানে 1.5 আর μ1 মানে 1.4/r1, r1 মানে সাপোজ r, একই রকম দেখতে, তো r1 ইকুয়াল টু r2 ইকুয়াল টু r, একটা এটা প্লাস আর ওইটা মাইনাস আর, আলোর বিপরীতে আলোর দিকে এরকম, প্লাস μ3 মানে 1.6 মাইনাস μ2 মানে 1.5/r2 এইটা মানে মাইনাস আর। দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ সেটা আলোক আপতিত আলোর রশ্মির বিপরীতে, তার জন্য এটা মাইনাস আর, আর একই রকম দেখতে বলে এটা আর, এটা মাইনাস আর এরকম। তাহলে কত পাচ্ছ এখান থেকে দেখো, 1.6/v আর 1.5 মাইনাস 1.4, তার মানে 0.1/r মাইনাস 1.6 মাইনাস 1.5 এগেইন 0.1/r, তার মানে 0। তাহলে 1.6/v ইকুয়াল টু 0, 1.6/v ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাইজ v ইকুয়াল টু ইনফিনিটি। আর v ইনফিনিটি মানে যে রশ্মিটা এইভাবে আসছিল ইনফিনিটি থেকে আসছিল, সেই ইনফিনিটি থেকে মিলিত হবে, তার মানে একটা প্লেন সারফেস, ফোকাস দৈর্ঘ্য অসীম। যদি ফর্মুলা ইউজ করি 1/v 1/u 1/f যদি বের করি, তাহলে f ইকুয়াল টু ইনফিনিটি, তাহলে সোজা গিয়ে অসীমে মিলিত হচ্ছে, তার মানে যেন এটা কিছুই না, এর যেন কোনো পাওয়ার 0, একটা কাচ প্লেট, তার মানে প্লেন একটা কাচের প্লেটের মতো আচরণ করবে। ঠিক আছে, বেশ, আরও কিছু প্রবলেম আমি দেখছি। বাড়িতে প্রচুর প্রবলেম প্র্যাকটিস করবে। আগেবারে যে অঙ্কগুলো দিয়েছি এখনও পর্যন্ত হুইস্টন ব্রিজের অঙ্ক অনেকে করতে পারছে না, পোটেনশিওমিটারের অঙ্কটা ম্যাক্সিমামের জন্য ভুল করেছে, ম্যাক্সিমামের জন্য পোটেনশিওমিটার অঙ্ক ভুল করেছে আগের দিন। তো এইগুলো একটু নিজেরা দেখবে একটু, যে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষায় এখনও পর্যন্ত যদি ভুল হয় তাহলে পরীক্ষার দিনে তো ভুল হবেই। আর এবছর অপটিক্স থেকে প্রচুর প্রশ্ন আসবে, ওই জন্য অপটিক্সের প্রশ্নতে একটু ঘুরিয়ে দেওয়ার চান্স আছে। জেনারেলি অপটিক্সের প্রশ্ন সোজাই হয়, কিন্তু মাইনাস প্লাস দিয়ে ছেলেরা গন্ডগোল করে ফেলে কোথাও না কোথাও, তো এটা চান্স আছে, ওই জন্য অপটিক্সটা খুবই ভালো করে পড়বে।
কারণ মডার্ন ফিজিক্স তো একটা চ্যাপ্টার, আর আমি যা করেছি তার বাইরে কিছু থাকবে না, কিন্তু অপটিক্সে কিন্তু প্রচুর উল্টোপাল্টা প্রশ্ন দেওয়া আছে। বেশ, নেক্সট কোশ্চেন বলেছে একটি বিন্দু বস্তু এক সেমি পার সেকেন্ড বেগ নিয়ে 1 সেমি পার সেকেন্ড বেগে 30 সেমি ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সের সামনে 30 সেমি ফোকাসের উত্তল লেন্সের সামনে প্রধান অক্ষ বরাবর ছুটে আসছে। বলেছে বস্তুটি যখন লেন্স থেকে 40 সেমি দূরে, ওই সময়ে প্রতিবিম্বের বেগ ও প্রতিবিম্বের বিবর্ধনের পরিবর্তনের হার বের করো। তাহলে ওই সময় ইমেজের বেগ ও প্রতিবিম্বের বিবর্ধনের বেগ এম এর বিবর্ধনের পরিবর্তনের হার বের করো। কি বলেছে? একটি বিন্দু বস্তু 1 সেমি পার সেকেন্ড বেগে 30 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্সের সামনে প্রধান অক্ষ বরাবর আসছে। এটা একটা উত্তল লেন্স, কোনো একটা বিন্দু বস্তু এখানে রাখা আছে, এরকম একটা পিঁপড়ে বা কিছু একটা 1 সেন্টিমিটার পার সেকেন্ডে 1 সেন্টিমিটার বেগে, হ্যাঁ, একটা মোটা সোটা পিঁপড়ে জাস্ট এরকম বেগে আসছে। বেশ, তো যেটা বলছিলাম ইউ ইকুয়াল টু ইউ, যেটা সেটা কত বললাম আমি, লেন্স থেকে যখন 40 সেমি দূরে, তার মানে এটা 40 সেমি, ইউটা যখন 40 সেমি দূরে আছে, তখন আমাকে বের করতে বলেছে কি, যে প্রতিবিম্বের বেগ বের করতে বলেছে। বেশ, ফর্মুলা বলছে 1/, আচ্ছা এটা তো বোঝা যাচ্ছে যে বস্তুর যা বেগ হবে প্রতিবিম্বের বেগ সেম হবে না, সমতল দর্পণ তো নয় এটা, বস্তু যা দূরত্ব প্রতিবিম্ব সেই দূরত্বই তৈরি হয় না, সুতরাং দূরত্ব চেঞ্জ হলে এর দূরত্বও চেঞ্জ হবে। 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, এটা হচ্ছে ফর্মুলা। ডেরিভেটিভ করো, তাহলে মাইনাস 1/v² dv/dt সময়ের সাপেক্ষে করছি আমরা, প্লাস 1/u² du/dt ইকুয়াল টু 0। ফোকাস তো আনচেঞ্জড, ফোকাসের কোনো পরিবর্তন হবে না সময়ের সাপেক্ষে, ইউ চেঞ্জ হতে পারে, ভি চেঞ্জ হতে পারে, তো জাস্ট ডেরিভেটিভ করলাম আমরা। তাহলে এখান থেকে dv/dt সমান কত, অর ইকুয়াল টু v²/u² du/dt, dv/dt ইকুয়াল টু v²/u² du/dt, এটা হচ্ছে ফর্মুলা dv/dt। বেশ, এবার কি, এবার আমাদের ইউ ইকুয়াল টু এখানে প্রতিবিম্বের বেগ বের করতে বলেছে আমাকে, তার মানে এটা বের করতে বলেছে, তাই না? কি বলেছে, 1 মিনিট কোশ্চেনটা দেখি। প্রতিবিম্বের বেগ বের করো, ইমেজের বেগ, হ্যাঁ ইমেজের বেগ মানে এইটা, আর আমি ইউ জানি কিন্তু ভি জানি না, আর du/dt জানি, এটা 1 মিটার পার সেকেন্ড, 1 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমাদের ভিটা বের করতে হবে। তাহলে ভিটা কী করে বের করবো, 1/v মাইনাস প্লাস 1/40 ইকুয়াল টু 1/30, উত্তর লেন্স তাই এটা 30 ফোকাস দৈর্ঘ্য বলে দিয়েছে, 1/-u মাইনাস 1 আছে প্লাস 40 সেমি 1/v। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে ভি এর মান বেরোবে 120 সেমি, এটা ভি। এবার এটা বসিয়ে দাও এখানে, তাহলে এখান থেকে 120/40 তার স্কোয়ার, আর du/dt তার মানে হচ্ছে 1 সেমি পার সেকেন্ড।
তাহলে এটা 9 সেমি পার সেকেন্ড, ডিভাইডেড 9 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে প্রতিবিম্বের বেগ। আর বলেছে প্রতিবিম্বের বিবর্ধনের রেট বা হার, প্রতিবিম্বের বিবর্ধনের হার। তাহলে এম ইকুয়াল টু ভি বাই ইউ, সূত্র এটা। তাহলে ডিএমডিটি কত? ডিএমডিটি কত? ডিএমডিটি হচ্ছে 1 বাই ইউ, 1 বাই ইউ ডিভি বাই ডিটি মাইনাস ভি বাই ইউ স্কোয়ার ডিইউ বাই ডিটি। 1 বাই ইউ ডিভি ডিটি মাইনাস ভি বাই ইউ স্কোয়ার ডিইউ ডিটি। যদি এটা বসাও ক্যালকুলেশন করে, সব ডেটা জানি আমরা এখান থেকে, ভি ইউ ইউ ভি সব বসিয়ে দিলে এটা বেরোবে 0.3 মাইনাস 0.3। ঠিক আছে, ব্যাস আমি আজকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আজকে আমার বাড়ির একজন অসুস্থ, সিউড়িতে আমার একজন রিলেটেডের কোভিড প্লাস আছে, তো খুবই অসুস্থ। এই মুহূর্তে খবর পেলাম খুবই দুর্বল, তো আমি আজকে এটা বন্ধ রাখছি এখন। হ্যাঁ।